তোমাদের আজকের ক্লাস পর্যন্ত আমি এটা ইউটিউবে দিচ্ছি। আগামীকালকের ক্লাস থেকে কিন্তু ভেরা ইউটিউবে আর যাবে না। তোমরা যারা আমাকে জিমেইল অ্যাড্রেস পাঠাইছো, আমি যেটা করব আমার গুগল ড্রাইভে সেটা আপলোড করব এবং গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব। তো যারা যারা আমাকে জিমেইল অ্যাড্রেস পাঠাইছো তাদেরকে আমি ওই ভিডিওর অ্যাক্সেস দিয়ে দিব এবং সিঙ্গেল অ্যাক্সেস তুমি একবার দেখতে পারবা, তুমি ডাউনলোড করতে পারবা, বুঝছো? তুমি ওইটার ভিডিওটা দেখতে পারবা। যাদের যাদের এই জিমেইল অ্যাকাউন্টটা আমি ওইটাতে মানে অ্যাক্সেস দিয়ে দিব তারাই শুধুমাত্র সেটা দেখতে পারবে। এই কারণে যারা আমাকে জিমেইল অ্যাড্রেস পাঠাও নাই, আজকে এবং কালকের মধ্যে অবশ্যই জিমেইল অ্যাড্রেসটা পাঠিয়ে দিবা। ওই গ্রুপে পাঠাইলেও হবে, তাইলে আমি ওইটা অ্যাড করে রাখবো তোমাদের গ্রুপ এর হিসেবে। সবাই কি বুঝছো? ক্লিয়ারলি বুঝছো? আজকের ভিডিও আমি আপলোড করবো ইউটিউবে, সমস্যা নেই। ওকে, তো আজকে আসো আমরা পড়া শুরু করি। ম্যাট্রিক্সের ধর্ম আমরা 1 থেকে 3 পড়ছিলাম। আমরা ম্যাট্রিক্সের ধর্ম 4 এবং 5 করতেছি, অনুশীলনী 1.1। যারা আসলে আজকে প্রথম ক্লাস করতেছো, আমি জানি না ম্যাট্রিক্স সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? যারা ফার্স্ট ক্লাস করতেছো আজকে, ম্যাট্রিক্স সম্পর্কে কি আইডিয়া আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মানে প্রথম 15 মিনিট ক্লাসে হয়তো একটু ঝামেলা হতে পারে, তোমরা একটু দেখো, মানে আমি ম্যাট্রিক্সটা শেষ করে নিই, তারপরে নতুন চ্যাপ্টারটা যখন পড়াবো নিয়ে নাও, তখন তোমরা ইনশাআল্লাহ প্রথম থেকেই বুঝতে পারবা। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের ধর্ম, আর তোমরা গ্রুপে অ্যাড হয়ে গেলে ইজিলি ওই প্রথম 2টা ক্লাসের মানে ভিডিও তোমরা পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ম্যাট্রিক্সের ধর্ম 4। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান সমূহের সমষ্টিকে উক্ত ম্যাট্রিক্সের ট্রেস বলে। উক্ত ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস বানানটা হচ্ছে TRACE, একটু লিখে রাখলাম। তো আমি একটা উদাহরণ দিই। ধরো একটা বর্গ ম্যাট্রিক্স 3x3, 2 5 8, 6 - 3 7, 3 9 8। ক্লাসে কে কে বলতে পারবা এই বর্গ ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ কোনটা? 2 - 3 8। বলো ট্রেস কত? এই মানে বর্গ ম্যাট্রিক্সটার ট্রেস কত? 7। 7, ভেরি গুড। 2 + -3 + 8, এটা হলো মুখ্য কর্ণ, আমরা সবাই জানি। এই তিনটার সমষ্টিকেই বলা হয় ট্রেস। সবাই কি বুঝছো ম্যাট্রিক্সের ট্রেস কি? এখান থেকে এমসিকিউ আসতে পারে। সবাই কি ম্যাট্রিক্সের ট্রেসটা বুঝতে পারছো? স্যার। জি ভাইয়া। বলো। স্যার আজকে তো আমি নতুন স্যার, এটা তো স্যার বুঝিনি। সমস্যা নাই, তুমি ম্যাট্রিক্স বুঝতে পারবা না। তোমরা প্রথম 10 থেকে 15 মিনিট তোমরা ক্লাসে ম্যাট্রিক্সের অংশটা দেখো। নতুন অংশটা যখন পড়াবো 1.2 নির্ণয় বুঝতে পারবা। হ্যাঁ, তো এখন আপাতত দেখে নাও, ক্লাসে জয়েন করে থাকো। আচ্ছা স্যার। ভাইয়া কোনটা মুখ্য আর কোনটা গৌণ ভাইয়া, ওইটা যদি আরেকবার বলতেন। আমি শিওর। মুখ্য কর্ণ হচ্ছে লেফট টু রাইট, যে কর্ণটা দাও, লেফট থেকে রাইট, বাম থেকে ডান, বা এটাকে বলা হয় প্রথম সারির প্রথম কলাম। দেখো এটা হলো দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, আর এটা হলো তৃতীয় সারির তৃতীয় কলামে আছে, মানে 1 1 1 2 1 1 2 2 আর 3 2। এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর এইটা হলো গৌণ কর্ণ। সবাই কি আমার কথা বুঝছো? লেফট টু রাইট যেটা যাবে সেটা মুখ্য। আচ্ছা যাই হোক, আমার প্রথম ক্লাসে মুখ্য কর্ণ সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করছি। তোমরা প্রথম 2 ক্লাসের ভিডিও পেয়ে যাবা। আজকে তোমরা যখন আমার গ্রুপে অ্যাড হবা, ওই গ্রুপে আসলে প্রথম 2 ক্লাসের লিংক দেওয়া আছে, ঠিক আছে? তো ওই
ওইখানে তোমরা প্রথম 2টা ক্লাস দেখে নিতে পারবে। আর এই সপ্তাহের মধ্যে তোমরা দেখে নাও, যারা যারা নতুন জয়েন করছো, যদি কোনো অংশ না বুঝো সেক্ষেত্রে আমি তোমাদের প্রথম 2টা ক্লাসের ব্যাপারে হেল্প করবো, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে কিন্তু আর হেল্প করা সম্ভব হবে না, যখন আমরা 5-6টা ক্লাসে চলে যাব আগের পড়াগুলো রিপিট করাটা টাফ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে। আর লাস্ট হচ্ছে পঞ্চম ধর্ম, এটাই শেষ, এটার উপর একটা অঙ্ক আমরা করব। পঞ্চম ধর্মটা হচ্ছে, আর এটা বলে রাখি ভাইয়া, এই পঞ্চম ধর্ম করার আগে তোমাদের আগামীকালকে, হ্যাঁ, আমি ম্যাট্রিক্সের উপরে একটা এক্সাম দেব, যেহেতু ম্যাট্রিক্সটা আজকে শেষ হয়ে গেল। ম্যাট্রিক্সের একটা কোশ্চেন সবাই ভালো করে বুঝো। ম্যাট্রিক্সের কোশ্চেনটা তোমাদের গ্রুপে আমি আপলোড করে দিব। তোমরা সবাই খাতায় পরীক্ষাটা দিবা ইন্ডিভিজুয়ালি, এবং খাতার ছবি তুলে আমাকে ইনবক্স করবা। ভালো করে বুঝো, মানে গ্রুপে পাঠাবা না কিন্তু, কারণ গ্রুপে যদি পাঠাও তাহলে কিন্তু সবাই দেখে ফেলবে। সো দ্যাট তুমি করবা কি, আমার আইডিতে রাইট ক্লিক করে সেন্ড মেসেজ অপশনে যাবা, তাহলে আমি নরমালি আমাকে ইনবক্স করতে পারো, যেভাবে আমাকে ইনবক্স করবা। আমি আবার বলি, খাতাটা কিন্তু গ্রুপে পাঠাবা না, ইনবক্স করবা। সবাই কি আমার কথা বুঝছো? জি জি ভাইয়া। ওকে। তো পরীক্ষার টাইম হচ্ছে মঙ্গলবার পর্যন্ত, আমি 3 দিন সময় দিচ্ছি। শনিবার আমি আপলোড করব, রবি, সোম, মঙ্গল, এই 3 দিনের মধ্যে বলো। ভাইয়া এতগুলা এসডব্লিউ ছবি তুলতে তুলতেই তো স্যার মানে সমস্যা নাই ভাই, এখন তো ছবি তোলারই যুগ, এখন কিছু করার নেই তোমাদের, মানে ছবি একটু তুলতেই হবে। তাও তো সপ্তাহে একদিনই করবা কাজটা, তাই না? সমস্যা নেই, একটু কষ্ট করে ছবি তুলো। আর প্রশ্নটা মানে পরীক্ষার খাতা তো বড় হবে না, কারণ আমি এটা সৃজনশীল আর 10টা এমসিকিউ দিব। এমসিকিউ এগুলো লিখে দিবা, 1-এর ক, 2-এর ক, এত কিছু লিখতে হবে না, খালি এটা লিখে দিবা। তারপরে মঙ্গলবারের মধ্যে খাতাগুলো পাঠাবা, এই খাতাগুলো চেক করে আগামী সপ্তাহের মধ্যে তোমাদের জমা দিয়ে দিব। তো এরপরে আমরা নির্ণায়ক করতেছি, নির্ণায়কটা শেষ করে নির্ণায়কের পরীক্ষা নিব। সবাই কি বুঝতে পারতেছো কি বলছি? আমার কাছে প্রতিটা অধ্যায়ের উপরে ইন্ডিভিজুয়াল পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষার ঘোষণাটা দিয়ে দিলাম। এবারে হচ্ছে লাস্ট 5 নাম্বার যেটা ধর্ম, এ আর বি দুইটি ম্যাট্রিক্স হলে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। ভাইরা তোমরা কি ট্রান্সপোজের কথা তোমাদের মনে আছে? তোমাদের কি বিপরীত না ভাইয়া, সারি আর কলাম বিনিময় বা রূপান্তরিত ম্যাট্রিক্স, মানে ট্রান্সপোজকে বলা হয় রূপান্তরিত। মানে সারি আর কলাম যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আসো আমরা একটা ম্যাথ আমি একটু বুঝায় বলি। তোমরা 27টা অঙ্ক করছো অলরেডি, মানে আমি গত 2 ক্লাসে তোমাদের ম্যাট্রিক্সের সবগুলো অঙ্ক করাইছি। তো অ্যাকচুয়ালি আমি কয়েকটা করাইছি, তোমরাই সবগুলো করছো। অনেকেই হোমওয়ার্ক পাঠাইছো। ব্যাচের স্টুডেন্ট আছে কয়জন আমি দেখি? ব্যাচে 27 জন, এর মধ্যে 4 জন আজকে নতুন, তাহলে আমি ধরে নিচ্ছি গতদিন 23 জন ছিলাম, কিন্তু আমি হোমওয়ার্ক পাইছি হচ্ছে 13টা, ঠিক আছে? তার মানে 10 জন হোমওয়ার্ক করো নাই। মানে বিষয়টা হচ্ছে ইজিলি ফাইন্ড আউট করা যাবে যে কে কে করো নাই, কিন্তু আমি এই কাজটা করলাম না আজকে। হ্যাঁ, নেক্সট দিন থেকে তোমরা কিন্তু সবাই হোমওয়ার্ক গুলো ঠিক মতো পাঠাবা, কারণ অনলাইন ক্লাসে তোমরা যদি হোমওয়ার্ক না করো তাহলে আসলে তোমরা কতটুকু শিখলা এইটাই আমি জানতে পারলাম না, ঠিক আছে? তো হোমওয়ার্ক গুলো মাস্ট করতে হবে। আচ্ছা, তো আমি একটা কথা বলে দিই, এই যে অঙ্কটা আমি এখন করাবো সেটা কিন্তু বইয়ে নাই। হ্যাঁ, মানে এসইউ আহমেদ স্যারের বই, যেটা কিনা তোমাদের আমি ফলো করতেছি, এই বইটা, এই বইতে অঙ্কটা নাই। হ্যাঁ, তো তোমরা এটাকে 28 নাম্বার একটা অঙ্ক হিসেবে, এই যে বইয়ে 27টা অঙ্ক আছে, 28 নাম্বার একটা অঙ্ক হিসেবে তুলে রাখবা। আমি এখন যে অঙ্কটা তোমাদের করাবো, এইটা যে অঙ্কটা এখন করাবো সেটা অসীম কুমার সাহা স্যারের বইতে আছে, এসইউ আহমেদ স্যারের বইতে নাই, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। সবাই বুঝছো আমার কথা? মানে এক্সামে এই বলে এমন না যে এসইউ আহমেদ স্যারের বইতে নাই দেখে কোশ্চেনটা কখনোই পরীক্ষায় আসবে না, ব্যাপারটা তা না। তো
আমি অঙ্কটা তুলে দিচ্ছি তোমার জন্য, সবাই একটু প্রশ্নটা তুলে নিবা। 28 নং বইয়ের 28 নম্বর অঙ্ক। বোর্ডটা ক্লিয়ার না। বোর্ডটা ক্লিয়ার না, সবার কি তাই? না ভাই আমি না ভাই ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। না ভাই ক্লিয়ার আছে। তাহলে আমি বলি, তাহলে যে ক্লিয়ার দেখতে পাচ্ছ না তার নেটওয়ার্কের সমস্যা। আমার নেটওয়ার্কের সমস্যা হইলে সবারটা খোলা আসবে। সবাই কি বুঝছো আমার কথা? তাহলে আমি একটু বলি, কারো যদি বোর্ড ক্লিয়ার না হয় তাহলে করবা কি, দরকার হলে একবার লিভ নিয়ে আবার ঢুকবা, তাহলে দেখবা যে অনেক সময় ক্লিয়ার হয়। মানে জুমের একই ধরনের প্রবলেম মাঝে মাঝে হয়, ঠিক আছে? ওকে, তো 28 নম্বর অঙ্কটা হচ্ছে 2 - 1 1 0 -3 4, আর বি হচ্ছে 1 3 -2 4 -5 0। তো এইটা আছে, আমাকে বলতে প্রমাণ করো এই যে 2 নাম্বার যে শর্তটা আছে এই দুইটা যদি হয়, বলে আমি প্রশ্নটাই তুলে দিচ্ছি যেহেতু তোমাদের বইয়ে ম্যাথটা নাই। প্রমাণ করো যে বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। দেখো এটা কিন্তু উল্টা, বি ইন্টু এ ট্রান্সপোজ মানে বি আর এ গুণ করে ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজের সমান হয়। এটা কিন্তু আগে বি পরে এ না, এটা কিন্তু উল্টা। এটাই ম্যাট্রিক্সের ধর্ম, সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। ভাইরা সবাই আমাকে বলো, ক্লাসে যারা আছো, যারা গত 2 দিন ক্লাস করছো, তারা কি বি ইন্টু এ বের করতে পারবা ম্যাট্রিক্সের গুণ? জি ভাইয়া। বি ইন্টু এ। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আমরা স্টার্ট করতেছি। বি ইন্টু এ, এখন বি ইন্টু এ কত হবে ক্লাসে কে কে বলতে পারবা দেখি? 1 - 2 -5 3 4 0, আর এটা হচ্ছে 2 - 1 1 0 -3 4। যারা হেল্প করো, বি ইন্টু এ 2 - 2 plus 15। মানে ভাইয়া মনে রাখবা ম্যাট্রিক্সের গুণ হচ্ছে মি মেথড, মানে এটা রোয়ের সাথে কলাম গুণ। 1 × 2 হচ্ছে 2, -2 × 1 হচ্ছে -2, -5 × -3 হচ্ছে +15। ওকে, সো এবার প্রথম রোয়ের সাথে সেকেন্ড কলাম বলো গুণ করে কত হবে? -1 0 plus 0 -20। ভেরি গুড। 1 এর সাথে -1 -1, -2 এর সাথে 0 হলো 0, -5 আর 4 গুণ হলে -20। শেষ, আর কোনো কলাম নাই, তো এটা একটু হইলো। এবার দ্বিতীয় রোয়ের সাথে সবগুলা কলাম গুণ করবা। 3 দুগুণে হচ্ছে 6, 6 plus 4 plus 0 আর লাস্ট এটার সাথে এটা বলো -3 plus 0 plus 0। এক্সেলেন্ট। তো এটা যেটা হচ্ছে -21 10 -3, এটা হচ্ছে বিএ। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা ভাইয়ারা বিএ ট্রান্সপোজ কত হবে? তাহলে ট্রান্সপোজ মানে হয়ে যাবে 15 চারিটা কলাম হয়ে যাবে। হ্যাঁ ভেরি গুড। 15 10 এই সারি হয়ে যাবে, এই কলাম হয়ে যাবে সারি, এই কলাম হয়ে যাবে এই সারি, -21 -3। সবাই কি ট্রান্সপোজটা বুঝছো? দেখো যেটা সারি ছিল সেটা কলাম হয়ে গেছে, আর যেটা কলাম ছিল সেটা সারি হয়ে গেছে। সবাই ট্রান্সপোজটা কি বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, তো আমি আবার বলছি, যারা নতুন তাদের একটু ঝামেলা হবে, কারণ তোমরা ম্যাট্রিক্সের গুণ শিখো নি। তো যাই হোক, লেফট সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে, এবার রাইট সাইড এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। আবার হেল্প করো, এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা এ কে ট্রান্সপোজ করলে এই কলাম যদি সারি হয়ে যায় তাহলে যেটা হবে 2 1 -1 1 0 -3 4। -1 0 4, যেটা করলাম যে এই কলামকে এই সারি বানাই দিলাম, এই কলামকে এই সারি বানাই দিলাম, সহজ। সবাই কি বুঝছো? দেখো এ কে ট্রান্সপোজ করলে এই কলামকে এই রো বানাই দিচ্ছি, আর দ্বিতীয় কলামকে
দ্বিতীয় রো, মানে যেটা কলাম ছিল সেটাকে সারি বানাই দিই। সবাই কি ট্রান্সপোজটা বুঝছো? আমি কারো উত্তর পাচ্ছি না। সবাই কি ট্রান্সপোজটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বলো বি ট্রান্সপোজ কি হবে? বি এর ট্রান্সপোজ এই রোকে কলাম বানায় দাও। 1 minus 2 minus 5. minus 5 3 4 0। ওকে, তো এবার ম্যাট্রিক্সের গুণ করো। এবার নিশ্চয়ই পারবা ম্যাট্রিক্সের গুণটা। বলো কত হবে এটার সাথে এটা গুণ? 2 minus 2 plus 2 plus 15. ওকে, এবার এটার সাথে এটা 3 দুগুণে 6 প্লাস 4 প্লাস 0, এটার সাথে এটা -1 প্লাস 0 -20, আর ফাইনালি এটা কত হবে? -3 প্লাস 0 প্লাস 0। তো যোগ বিয়োগ করলে যেটা হবে 15 10 -21 -3। সো দ্যাট এটাকে আমি বলতে পারবো বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। প্রমাণ হয়ে গেল। এরা সবাই কি প্রমাণটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই clear? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্স আমরা শেষ করে দিলাম। মানে ম্যাট্রিক্সের পার্ট এখানে শেষ হলো। গতদিন আমরা সবগুলো অঙ্ক করতাম। আজকে আমরা যা যা করলাম সেগুলো প্রকৃতপক্ষে এসইউ আহমেদ স্যারের বইতে ছিল না। আমি ওই অংশগুলো আজকে শেষ করলাম। তো ম্যাট্রিক্স অংশটা আমাদের শেষ হলো। আগামীকালকে বলো ভাইয়া উপ ম্যাট্রিক্সটা বোঝানোর কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ভালো কথা তুমি আমাকে বলছো, মানে মনে করাইছো যে উপ ম্যাট্রিক্স একটা জিনিস পড়ানো হয়নি। আমি সেটা একটু বলে নিই। হ্যাঁ, এটা বলে তারপরে ম্যাট্রিক্সটা শেষ করি। খুবই ভালো একটা জিনিস মনে করাইছো। উপ ম্যাট্রিক্স হচ্ছে, হ্যাঁ তোমরা কি বলতে পারবা বঙ্গোপসাগর এই কথাটা কোত্থেকে আসছে? বঙ্গোপসাগর মানে ভারত মহাসাগরের বাংলাদেশ অঞ্চলে যে সাগরটা আছে সেটাকে বলা হয় বঙ্গ উপসাগর। এইভাবে নামকরণটা হয়। তো একটা বড় ম্যাট্রিক্সের যখন আমি একটা সাব ম্যাট্রিক্স নিব, তোমরা সেট করছিলাম না উপসেট, মনে আছে তোমার? জি ভাইয়া। ওকে, তো এখান থেকে উপ ম্যাট্রিক্সের ধারণাটা আসতেছে, একটু বুঝায় বলি। ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 7 10 20 17, সে এটা একটা ম্যাট্রিক্স 3x3। আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো উপাদান বরাবর, সে ধরো আমি 5 বললাম, এটা একটা উপাদান, এই বরাবর সারি আর কলাম বাদ দেই, যে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো উপাদান বরাবর সারি এবং কলাম বাদ দিলে বলো আরেকটা ম্যাট্রিক্স হয় না? সেই ম্যাট্রিক্সটা কি হবে? 1 3 10 17। তাহলে আমি বি কে এ এর উপ ম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স বলবো। তো সংজ্ঞাটা হচ্ছে, ভালো করে শুনো, কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো উপাদান বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে অপর যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে উক্ত ম্যাট্রিক্সের উপ ম্যাট্রিক্স বলে। সংজ্ঞাটা কি বুঝছো সবাই? Yes, sir. সবাই কি সংজ্ঞাটা বুঝছো? বলো ভাই। আমি যদি ফার্স্ট কলাম আর লাস্ট সারি নেই, তারপরে বাকি যেগুলো বাকি থাকে সেটা উপমেট্রিক। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, মানে যে কোনো, মানে আমি তো 5 বরাবর বাদ দিচ্ছি, নট নেসেসারি ওইটাই। মানে ধরো যে 17 বরাবরও বাদ দেওয়া যাবে, তাইলে যেটা হবে সেটা তার উপম্যাট্রিক্স। বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে, তো আই হোপ সাব ম্যাট্রিক্সও বুঝছো। তাহলে উপম্যাট্রিক্স সংক্রান্ত আর আমি কোশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই। হ্যাঁ, আগামীকালকে যে পরীক্ষাটা দিবা সেটাতে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে আর 10টা এমসিকিউ থাকবে। এমসিকিউ হবে, আমি বলে নেই, সবই ভেরা। এমসিকিউ হবে ওই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়াইছি না আমি, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের ধর্ম, এই 2টা জিনিসের উপরে 10 মার্কের এমসিকিউ হবে। আর অঙ্ক তো ভেয়া ম্যাট্রিক্সের অঙ্ক যেরকম তোমরা করছো
সেরকম অঙ্কই থাকবে। সো ম্যাট্রিক্স নিয়ে আরো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আজকে তোমরা গ্রুপে আমার সাথে আলোচনা করতে পারো। ঠিক আছে, এখন আমি এখানে ম্যাট্রিক্সকে সমাপ্ত করতেছি। আমরা এরপরে ভাইয়া। 1.2 বলো। ভাই আপনি কি আমাদের এক্সপিরিয়েন্স দিবেন একটা ম্যাট্রিক্সের উপর নতুন যারা আসছে? হ্যাঁ, নতুন যারা আজকে ঢুকছো তারা আমার ক্লাসের ভিডিওটা দেখো, তারপরে তোমাদের একটা এক্সট্রা ক্লাস আমি অবশ্যই নিব, তাতে তোমরা ম্যাট্রিক্সটা পুরোপুরি যা যেটা সমস্যা আছে সেগুলো আমি সলভ করে দিই, বুঝছো? তবে আগে ভিডিওটা দেখো, মানে ইনিশিয়াল ক্লাসের ভিডিওটা দেখলে তুমি অনেকটুকু বুঝে যাবে। সবাই কি বুঝছো আমার কথা? নতুন যারা আসছো তারা কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। यस স্যার। তোমাদের আমি আগামী কালকে জানাই দিব যে তোমরা আগে ভিডিও দুটা দেখো, তোমরা গ্রুপে ঢুকে যাও, তারপরে ভিডিও দেখে আমাকে বলবা যে আমরা একটা ক্লাস করবো। আমি এই সপ্তাহে তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, তাহলে তোমরা হবে কি ওদের সাথে সমান অবস্থায় চলে আসবে। সবাই কি বুঝছো আমার কথা? यस স্যার। ওকে, ঠিক আছে। লেখো অনুশীলনী 1.2, নতুন চ্যাপ্টার শুরু করতেছি। এটার নাম হচ্ছে নির্ণায়ক। বাংলায় নির্ণায়ক, ইংরেজিতে বলা হয় ডিটারমিনেন্ট। তোমরা হয়তো জানো না, তোমরা কিন্তু ডিটারমিনেন্ট বা নির্ণায়ক করে আসছো, কিন্তু করে যে আসছো এটাই তোমরা জানো না। তোমাদের কি এইটা মনে আছে? একটু মনে করানোর চেষ্টা করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ, 1 2 2 3 3 4, আবার 1 2। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। শীর্ষবিন্দু তিনটা দেওয়া ছিল, সে শীর্ষবিন্দু তিনটা 1 2 2 3 3 4। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যে এইটা সবার কি মনে আছে? ক্লাস 9 এই যে ভাইয়া আমরা পরমমান চিহ্নটা দিচ্ছি বা মডুলাস চিহ্নটা, এইটার নামই কিন্তু প্রকৃতপক্ষে নির্ণায়ক। আর তোমাদের কি মনে আছে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতাম? আড়াআড়ি গুণ করে, তোমার কি মনে আছে? জি ভাইয়া। এইভাবে পজিটিভ আর উল্টাটা হচ্ছে নেগেটিভ। আই হোপ সবার মনে থাকার কথা এই ফর্মুলাটা। যাই হোক, এই জিনিসটার নাম হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়ক সম্পর্কে একটু বুঝলাম। নির্ণায়কের সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো অবশ্যই। সংজ্ঞা প্রথমে, নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্স। একজন আমাদের মাইক অন। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। জি স্যার। আমার সাউন্ড তো আস্তে শোনার কথা না, কারণ আমার সাউন্ড যথেষ্ট ভারী, মানে অনেকের কানের পর্দা ফেটে যাওয়ার কথা। ভাই এটা বলেন, আমি বলছি যে ভাই একজনের মাইক অন করা। ও আচ্ছা, হ্যাঁ। আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলি, যখন কোনো প্রশ্ন থাকবে না তখন না নিজেই নিজের মাইকটা অফ রাখো, হ্যাঁ, মানে মিউট রাখো। যখন কোনো প্রশ্ন থাকবে আমি সুযোগ দিব, তখন তোমরা মানে আমাকে মাইকটা অন করে জানাই, তাইলে কোনো সমস্যা হবে না, ক্লাসটা ভালো হবে। আর মাইক অন অফ রাখলে সুবিধাটা হচ্ছে তুমি যখন এই রেকর্ডিং এর ভিডিওটা পাবা পুরোটা আমার স্ক্রিনে থাকবে। সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সাংখ্যিক মান। বুঝায় বলি, বর্গ ম্যাট্রিক্স তোমরা সবাই জানো যে একটা বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ দিই, 7 2 3 5। ক্লাসে কে বলতে পারবা এইটা কি একটা বর্গ ম্যাট্রিক্স না ভেরা? যারা ম্যাট্রিক্স পড়ছো তারা বুঝতো, আর যারা নতুন তারাও দেখে নাও, এটা দুইটা সারি আর দুইটা কলাম আছে। যদি কোনো ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান হয় তখন তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। দেখো এটা দেখতেও বর্গাকার লাগতেছে, দ্যাট ইজ ওয়াই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি জানো? মানে আমি এটা কিন্তু ম্যাট্রিক্স, খালি এ বলতে আমি ম্যাট্রিক্স বুঝবো। যখন আমি এই চিহ্নটা দিব নির্ণায়ক চিহ্ন,
তখন এইটা থার্ড ব্র্যাকেট থাকবে না, এইটা হয়ে যাবে মডুলাস বা এই নির্ণায়ক চিহ্ন। এই মডুলাস দ্বারা নির্ণায়ক বোঝায় আর থার্ড ব্র্যাকেট দ্বারা ম্যাট্রিক্স বোঝায়। দুইটার কি পার্থক্য বুঝছো ভেরা? ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্য বুঝছো? জি ভাইয়া। আরেকটা কথা মনে রাখবা ভাইয়া, নির্ণায়ককে ভাঙানো যায় কিন্তু ম্যাট্রিক্সকে কিন্তু ভাঙানো যাবে না, ম্যাট্রিক্স এমনই থেকে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ক্লাস 9-10 এ পড়ছো সে এ বি সি ডি, এইটা হইলো একটা সেট, কিন্তু এন অফ এ দ্বারা কি বোঝায় বলো তো ভাইয়া? 9-10 এ ওই পড়ছো। সেটের সংখ্যা পাওয়ার সেট। ভেরি গুড, এই সেটের নাম্বার অফ এলিমেন্ট। তো সিমিলারলি এইটা হলো ম্যাট্রিক্স আর এটা হলো ম্যাট্রিক্সের সাংখ্যিক মান, যেটাকে আমরা মডুলাস দ্বারা প্রকাশ করি, মানে নির্ণায়ক। তো নির্ণায়ককে ভাঙবা কিভাবে? লেফট টু রাইট হয় পজিটিভ মানে 35, আর যখন উল্টা আসবে তখন কি হবে? -6, দ্যাট ইজ 29। সবাই কি নির্ণায়ক ভাঙানোটা বুঝছো ভেরা? সবাই কি নির্ণায়ক? জি ভাইয়া। তো দেখো 2/2 মাত্রার নির্ণায়ক ভাঙানো কিন্তু আসলে খুবই সহজ। মূল ঝামেলাটা হচ্ছে 3/3 মাত্রার নির্ণায়ক ভাঙানো। মানে ম্যাট্রিক্সটা যদি 3/3 হইতো তাহলে কিভাবে ভাঙাইতা? সবাই খেয়াল করো, এটা একটু দেখা দিচ্ছি। 1 2 4 3 5 7 3 6 4 এরকম একটা ম্যাট্রিক্স আছে। তো এটার নির্ণায়ক কি হবে? এই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে নির্ণায়ক। 1 2 4 3 5 7 3 6 4, এটা হচ্ছে একটা নির্ণায়ক। তো এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে, আমি সবাইকে একটু বুঝাই নিই, মনোযোগ দিয়ে বুঝো। এই জায়গাটা যদি বুঝতে পারো নির্ণায়কের, তাহলে এই মূল কাজটা হয়ে যাবে। 3/3 মাত্রার নির্ণায়ক ভাঙানোর নিয়ম হচ্ছে, তুমি কিন্তু একটা নির্ণায়ককে যে কোনো সারি, মানে যে কোনো সারি 1 2 3 মানে 3টা সারি অথবা 3টা কলাম যে কোনো বরাবর ভাঙাইতে পারো। কিন্তু আমরা সবসময় সুবিধার জন্য প্রথম সারি বরাবর নির্ণায়ককে ভাঙাবো। তো কিভাবে অন্য সারি বা কলাম বরাবরও ভাঙায় সেটা আমি পরে দেখাচ্ছি, কারণ এখন একসাথে বলতে গেলে মাথা ঘুরে যাবে। প্রথম সারি বরাবর নির্ণায়ককে ভাঙানোর নিয়ম দেখো। তোমরা আমাকে বলো, প্রথম সারির প্রথম কলামে কি আছে বলো? প্রথম সারির প্রথম 1। তো এখন একটু শুনে নাও, সবাই কি এটা বুঝতে পারো যে 1 হচ্ছে প্রথম সারির প্রথম কলামে আছে? সবাই ভালো করে শুনে নাও। জি ভাইয়া। বলতো 2 এর অবস্থানটা কি? এই 2 এর অবস্থান প্রথম সারির দ্বিতীয় কলাম। 1 2। প্রথম সারি দ্বিতীয় কলাম। ভেরি গুড, প্রথম সারির দ্বিতীয় কলাম। আর এই তৃতীয় যে 4 যেটা আছে, তো এইটা অবস্থান কি বলো? প্রথম সারির তৃতীয় কলাম। প্রথম সারির তৃতীয় কলাম। তৃতীয় কলাম। তো তোমরা মনে রাখবা, এই যে ফার্স্ট কলাম, এখানে আছে 1, এইখানে লিখবা +1, এটার আগে +1 দিবে। এটা চিহ্ন ফ্যাক্টর হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। কেন এটার আমি একটু ব্যাখ্যা দিই। সবাই শোনো, চিহ্নটা নির্ধারিত হয় এইভাবে, সেটা হচ্ছে সাইন ফ্যাক্টর। আমি আপাতত এখান থেকে এখানে আসলাম, ভালো করে শুনে নাও সবাই। সাইন ফ্যাক্টরটা হচ্ছে -1 এর পাওয়ার রো প্লাস কলাম, -1 এর পাওয়ার সারি প্লাস কলাম। এখন বলো 1 এর অবস্থান কত নাম্বার সারি কত নাম্বার কলাম? 1 নম্বর সারি 1 নম্বর কলাম। বলো তো ভাইয়া, তাহলে আর এর মান কত? 1। সি এর মানও কত? 1। 1 আর 1 যোগ করলে কত হয় বলো? 2। তো -1 স্কয়ারে আলটিমেটলি কি +1 হয় না ভাইয়া? জি ভাইয়া। ওকে, এই কারণে এটার চিহ্নটা হবে প্লাস। এবার বলো 2 এর অবস্থানটা কোথায়? 2 এর অবস্থান কোথায় বলো? প্রথম সারির দ্বিতীয় কলাম। প্রথম সারির দ্বিতীয় কলাম, মানে আর এর মান 1, কলাম হচ্ছে 2। 1 2 যোগ করলে কত হয়? 3। তাহলে -1 কিউব, তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস হবে। আর ফাইনালি আমাকে বলো, এইখানে আছে আরেকবার ভাইয়া
সেকেন্ড কোথা থেকে সেকেন্ড +1 হ্যাঁ ভাইয়া এদিকে দেখো এইটার অবস্থানটা কোথায়, মানে 2 কোথায় আছে? প্রথম সারিতে আর 2 নাম্বার কলামে আছে কিনা এটা বলো। প্রথম সারি 2 নাম্বার কলামে আছে? জি ভাই তার মানে রো হচ্ছে 1, কলাম হচ্ছে 2। 1 আর 2 যোগ করলে হয় 3, -1 কিউবে হয় -1। এই কারণে এইটার চিহ্ন মাইনাস হবে। আমি কি বুঝাইতে পারছি? স্যার এখানে -1টা কোথা থেকে এসেছে? -1টা ফ্যাক্টর দেয়া, মানে চিহ্নটা কোথা থেকে আসে, প্লাস হবে নাকি মাইনাস হবে? তুমি -1 বাদ দাও, খালি মাইনাস বলো, 1টা বাদ দাও। 1 তো আসলে লিখাই যায়, মানে মাইনাসের পাওয়ার যদি জোর হয়, মাইনাস কিছু না হলে তো 1 লেখো, তাই না? আমি বলতেছি এটার চিহ্নটা কি হবে, সেই ফ্যাক্টরটা বের করতেছি। -1 কোনো জায়গা থেকে আসে না, মানে -1 কে জোর হইলে হয় প্লাস, বিজোড় হইলে হয় মাইনাস, চিহ্নটা খালি বের করতেছি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ওকে, ভাই তো লাস্ট পেজটা বলো তো ভাইয়া, এইটার অবস্থান কোথায়? 4 এর অবস্থান কোথায়? প্রথম সারি প্রথম তৃতীয় সারির কলাম। তৃতীয় কলাম। প্রথম সারির তৃতীয় কলাম, মানে আর এর মান কত বলো? 1 4 ও আচ্ছা এর মান 1 এর মান 1, 1 আর আর এর মান 1, সি এর মান 3। 3 তো 1 আর 3 যোগ করলে কত হয়? 4 4 4। তার মানে এটা কি প্লাস হবে, এটা কি বুঝতেছো? জি ভাইয়া। এবার আমি তোমাকে একটু বলি, তোমরা 9-10 পড়ে আসছো, কিন্তু আন্দাগুন্দা মুখস্থ করে আসছো, আমি কোয়াইট শিওর। 9-10 তোমরা এরকম সরল সমীকরণ সমাধান করছিলা আর গুণনের সাহায্যে, মনে আছে সবার? জি স্যার। জি ভাইয়া আর গুণনের সাহায্যে x বাই লিখছো, y বাই লিখছো, 1 বাই লিখছো, মনে পড়ে? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া x যখন, তখন তুমি লেফট টু রাইট গেছিলা, b1 c2 আর মাইনাস b2 c1 এভাবে। কিন্তু y এর ক্ষেত্রে যে তুমি উল্টা গেছিলা, এইটা কি মনে পড়ে তোমার? জি ভাইয়া। তুমি কি কোনোদিন কোনো স্যারকে জিজ্ঞাসা করছো y এর ক্ষেত্রে আমি উল্টা কেন লিখলাম? না ভাইয়া এই যে যদি জিজ্ঞেস করতাম, তাহলে তুমি সাইন ফ্যাক্টরটা নিয়ে আর আমাকে বলতা না। y এর ক্ষেত্রে উল্টা এই কারণে লেখা হয়, কারণ এটার পজিশন কি বলতো, ফার্স্ট রো সেকেন্ড কলাম না? হ্যাঁ। এই কারণে এটা মাইনাস হয়। এখানে যে মাইনাসটা হয়, সেই মাইনাসটা নিচে চলে গেছে, এই কারণে এইটা উল্টা হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, যাই হোক, তো আমি এটা বুঝাই নিলাম। তো চিহ্ন ফ্যাক্টরটা সবাই মনে রাখবা। এত কিছু যদি মনে না রাখতে চাও, তাহলে আমি সহজভাবে বলি, এইটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এইটার চিহ্ন হবে প্লাস। এতটুকু আপাতত মনে রাখলেই চলবে। সবাই কি আমার কথা বুঝতেছো ভাইরা? জি ভাইয়া। ওকে, এটা ভাঙানোর নিয়ম দেখো। ফার্স্টে লিখবা +1। বলো 1 বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? ক্লাসে থেকে বলতে পারবা? 1 বরাবর। 5764। ভেরি গুড, 5764। তারপরের চিহ্নটা কি? ক্লাসে কে বলতে পারবা? তারপরে কি -2 আছে? মাইনাস -2। এক্সেলেন্ট। -2 বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? ক্লাসে থেকে বলতে পারবা? 3734 দেখো, -2 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দিচ্ছি, 3734 3734। আর লাস্ট বলো +4। তো +4 বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? 3536 3536। আশা করি বাকিটা তোমরা ভাঙাইতে পারবা। 20 - 42, 12 - 21, 18 - 15। সবাই কি 3/3 মাত্রার নির্ণায়ক ভাঙানোটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া ওকে, আর তুমি ক্লাসের শেষে ডেফিনেটলি বুঝতে পারবা, কারণ আমরা ভাইয়া 4 বার এই ভাঙানোটা তোমাদের দেখাবো। তো তুমি নিশ্চিত বুঝতে পারবা, তুমি এটা নিয়ে টেনশন করো না। তাহলে তোমাদের বইয়ে আজকে থেকে মনে রাখবা, নির্ণায়কের 2 ধরনের মানে বিস্তার বা ভাঙানোর নিয়ম আছে। সেটা একটা হচ্ছে 2/2, আর একটা হচ্ছে 3/3। তো এই 2 ধরনের নির্ণায়ক ভাঙানোর নিয়ম আমি দেখাইলাম। তো একটা চ্যাপ্টার পড়ানোর আগে সবসময় এই প্রশ্নটা আসা উচিত, ভাইয়া নির্ণায়ক দিয়ে
আমাদের কি লাভ হবে, আমি এটা শিখে আমার কি লাভ, তাই না ভাইয়া? জি। একটা কমন প্রশ্ন, এটার উত্তর দিই একটু। ভাইয়া তোমরা সরল সমীকরণ সমাধান করতো না? সরল সমীকরণ ক্লাস 9-10-এ একটু মনে করে দিই, জেনারেল ম্যাথ 12 অধ্যায় 12.2 তোমরা 3টা নিয়মে সরল সমীকরণ সমাধান করছো। অপনয়ন প্রতিস্থাপন এটা ক্লাস 8-এ পড়ছো, 9-10-এ উঠে শিখলা আর গুণন, এই 3টা পদ্ধতি মনে আছে সবার? 3টা পদ্ধতি। আজকে আমরা এই যে নতুন 4 নাম্বার পদ্ধতি শিখবো, এটার নাম হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। মনে রাখবা, নির্ণায়কের সাহায্যে সরল সমীকরণ সমাধান করা যায়, এটা হচ্ছে 1 নাম্বার সুবিধা। আরো 3টা সুবিধা আছে, এটা আমরা নেক্সটে আরো আলোচনা করব। প্রথম সুবিধাটা হচ্ছে সকল সমীকরণ করা যায়, সমাধান করা যায়, মানে x আর y এর মান নির্ণয় করা যায়। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে খাতায় প্রথম হেডলাইনটা লেখো। এটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। ভাইয়া আপনি যে প্লাস ফার্স্ট রোতে প্লাস সাইন দিয়েছেন, সেটা কি ফুল ফার্স্ট রোয়ের জন্য প্লাস হবে? না না না, ফার্স্ট রোয়ের ফার্স্ট উপাদানের জন্য প্লাস, সেকেন্ড এটার জন্য তো মাইনাস। জি ভাই, মানে ফুল ফার্স্টের জন্য প্লাস না ভাইয়া, 1 1 মানে উপাদান ওয়াইজ হবে, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, তিনবার করছি। ওকে, তো নির্ণায়কের সংজ্ঞা তো আমি লিখে দিচ্ছি। নির্ণায়কের যদি বলো ভাইয়া। ওই নির্ণায়কের ফার্স্ট লাইনে যে +1 লিখছেন, +1 তো নরমালি লেখা লাগে না, ওইটা কি লেখা লাগবে এই ক্ষেত্রে? না না না, ওইটা চিহ্ন ভাইয়া, খালি প্লাস নাকি মাইনাস 1 লেখা লাগবে না, বুঝছো তুমি আমার কথা? মানে ওইখানে যেটা আছে, মানে ধরো এখানে যদি 1 থাকে তাহলে তুমি +1 লিখবা, যদি 10 থাকে তাহলে তুমি +10 লিখবা। সবাই কি আমার কথা বুঝছো? প্লাস থাকলে দেওয়া লাগবে। প্লাস থাকলে তো লেখা লাগে না, এটা তো আমরা সবাই জানি ভাইয়া, এটা সায়েন্সের থেকে পড়ে আসবে। হ্যাঁ, মানে আমি +1 বোঝানোর জন্য লিখলাম, মানে খালি প্লাস কি লিখে রাখবা, এটা কি কিছু নির্দেশ করে? খালি প্লাস, তো এটার সাথে একটা 1 লেখো না, মানে চিহ্নটা কি খালি প্লাস দিয়ে রাখো, ব্যাপারটা তো তা না। ওকে, তো হেডলাইনটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে, মানে তুমি কি প্লাস কিউব এটা কখনো লেখো জীবনে? লিখছো মানে এই 1 কিউব এটা বোঝানোর জন্য লিখবে। হ্যাঁ ভাই, আমি বলছি যে চিহ্নটা দেওয়া লাগবে, মানে প্লাস তো না দিলেও চলে। হ্যাঁ, আমি তো সেটা বলছি। হ্যাঁ, বুঝছি ভাইয়া। তো তোমার বোঝার জন্য আমি এটা 10 লিখলাম, ঠিক আছে? তো তুমি +10 না লিখলেও চলবে, সেটা কারেক্ট। হ্যাঁ, 10 লিখলেই তো চলে, কারণ 10 লিখলে +10 হয়, যেটা আমরা জানি। সেটা আমি বলতেছি না, বুঝছো? -5 এটা লিখবা, কিন্তু ভাই 10 তো লিখতেই হয়। হ্যাঁ, মানে 10 লিখলেই তো +10 বোঝায়, তাই তো? মানে এটা তো 10টা তো ভাইয়া নির্ণায়কের ভিতরেই থাকবে, বাইরে তো শুধু মাইনাস প্লাসটা। হ্যাঁ, কারেক্ট। মানে 10টা, মানে ব্যাপারটা এরকম, আমি একটু আবার বুঝাই। হ্যাঁ, আমি বুঝতেছি না তোমরা কোন জায়গায় বুঝতেছো না। ওকে, আমি বলছি এটা চিহ্নটা প্লাস, তো +10 না লিখলেও চলবে। এই তারপরে এইটার চিহ্নটা হলো মাইনাস, তো এটা লিখবা -5, আর এটার চিহ্নটা হচ্ছে প্লাস, তো এটা +2, এইটা লিখবা। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ভাইয়া এখন যদি ওখানে 5 এর জায়গায় -5 থাকতো তাহলে -5 হ্যাঁ, তাহলে প্লাস হয়ে যেত। হ্যাঁ, কারেক্ট, মাইনাসে তখন +5 হইতো, কারেক্ট। আমি দেখাবো অঙ্ক করানোর সময়। নির্ণায়কের সাহায্যে সরল সমীকরণ সমাধান। তো ভাইয়া এইটাকে বলা হয় ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়ম আমি একটু বলে রাখি ভাইয়া, সময় মনোযোগ দিয়ে শোনো। ব্রিটিশ গণিতবিদ জন ক্র্যামার 1600 খ্রিস্টাব্দের কোন একটা সালে, আমার এক্স্যাক্টলি সালটা মনে নাই, এই সরল সমীকরণ সমাধানের জন্য নির্ণায়ক পদ্ধতি আবিষ্কার করছে। মানে নির্ণায়ক পদ্ধতির সাহায্যে আসলে x আর y এর মান নির্ণয় করা যায়। x y না, নট অনলি x y z, 3 চলক হইতে পারে, x y z w 4 চলক হইতে পারে। তো এরকম যে কোনো সংখ্যক মানে অজানা রাশির মান নির্ণয়ের জন্য নির্ণায়ক ইউজ করা যায়। তো এই পদ্ধতির প্রবক্তার নাম হচ্ছে জন ক্র্যামার। তো তোমাদের যদি পরীক্ষায় বলে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান করো, আর তোমাদের যদি পরীক্ষায় বলে নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করো, দুইটা আসলে একই কথা।
সবাই কি আমার কথা বুঝছো? আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি ভাইয়া। জি ভাইয়া। যেমন তোমাদের প্রশ্নে বইয়ে দেখো, এই বইয়ে 1.2 চ্যাপ্টারে 35টা অঙ্ক আছে। আমরা 35 নাম্বার থেকে শুরু করতেছি, কারণ হচ্ছে 35 নাম্বারটাই আসলে 1 নাম্বার হওয়ার দরকার ছিল, বইয়ে আসলে পুরোটা ভাবে দেওয়া। তো আমরা 35 নাম্বার থেকে শুরু করব, তারপরে আমরা একে আবার ফেরত যাব। তো যাই হোক, আমরা 35-এর 2 নাম্বার অঙ্কটা করতেছি, বলছে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। আমি আবার বলে দিই, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমাধান করো। তো ক্র্যামারের সূত্রটা কি সেটা আমরা এই সমাধান করলেই বুঝতে পারবো। তাহলে আসো আমরা স্টার্ট করি। হেডলাইনটা নিশ্চয়ই লিখছো, 35-এর 2 নাম্বার লিখতেছি। 35-এর 2 আছে 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 4, আর x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 7। আচ্ছা ভেরা, শুনো সবাই, তোমরা কিন্তু এই সমাধান চাইলে 3 নিয়মে করতে পারো, মানে প্রতিস্থাপন, অপনয়ন এবং আর কোন। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলে দিচ্ছে বলো তো ভাইয়া? প্রশ্নে কি বলছে? নির্ণায়কের নির্ণায়কের সাহায্যে। সাহায্যে। তার মানে অন্য কোন নিয়মে সমাধান করলে কিন্তু তুমি নাম্বার পাবা না, মানে অ্যান্সার ঠিক হওয়া সত্ত্বেও তুমি নাম্বার পাবা না, কারণ তোমাকে বলে দিচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে। নির্ণায়কের ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট। তো নির্ণায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। ক্র্যামার যেটা বলছেন সেটাই আমি পরে আসতেছি। প্রথমে তোমরা আমাকে বলো এক্স ও ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক কত? এক্স এবং ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। যারা বলবা এক্স আর ওয়াই এর সহগগুলো নিয়ে নির্ণায়ক কি হবে? 2 3 1 মাইনাস 1। ভাইয়া 2/2 নির্ণায়ক ভাঙাইতে পারো না? একটু বলো তো কত হবে? জি ভাইয়া। হ্যাঁ বলো। -2 -2 -3। তার মানে হলো -5। সবাই কি আমার কথা বুঝছো? এই নির্ণায়কটা ভাঙানো বুঝছো না? খুবই ইজি। সবাই কি এই নির্ণায়কটা ভাঙানো বুঝছো? জি ভাইয়া। এরপরে তুমি আরো 2টা নির্ণায়ক বের করবা। এর মধ্যে একটার নাম হইল dx আর পরেরটার নাম dy। আমি বলতেছি dx কি। dx কে ইংরেজিতে বলা হয় x কোএফিসিয়েন্ট সেপারেটেড ডিটারমিনেন্ট। এই কথাটার বাংলা মানে হইল x এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক। তো এখন বলো তো ভাইয়া, x এর সহগ এখানে কত? x এর সহগ দুটা কত কত? 2 1। এইটা বাদ দাও, এই দুটো বাদ দাও, ডিলিট। এই জায়গায় তুমি রাইট সাইডে কি আছে বলো তো ভাইয়া? রাইট সাইডে 4 7। 4 7 তুমি নিয়ে আসবা, 4 7। আর ডানে y এর সহগ যেটা আছে সেটা ঠিক আছে। y এর সহগের কিন্তু কিছু হয় নাই। কি প্রতিস্থাপিত হয়েছে বলো তো ভাইয়া? তাহলে dx কে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট অফ x সেপারেটেড ডিটারমিনেন্ট। বাংলায় হচ্ছে x এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক। এত কিছু লেখা লাগবে না, তুমি সিম্পলি dx লিখবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, বলো dx কত হবে? -4 -21। তো এটা হবে -25। আশা করি সবাই একটু ভাঙানো বুঝছো। ক্লাসের সবাই আই হোপ y এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক dy আমাকে বলতে পারো। বলো কত হবে? 4 7 না, 3 না, না। 2147 2147। তোমরা সবাই ভুল করছো। y এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক মানে y এরটা বাদ যাবে, ওই জায়গায় রাইট সাইডটা আসবে, x এর সহগ x এর জায়গায় থাকবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? মানে y এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক বলতে বোঝাচ্ছে y এর সহগটা বাদ ওই জায়গায় রাইট সাইড আসবে, আর x এর সহগের জায়গায় x এর সহগই থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আর গুণ করলে 14 - 4 দ্যাট ইজ 10। তাহলে আমি 3টা নির্ণায়ক বের করলাম। একটা হচ্ছে x আর y এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক d,
x এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক dx, y এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক dy। ক্র্যামার বলছে, আমি বলছিলাম ক্র্যামারের সূত্রটা পরে বলতেছি, ক্র্যামার বলছে, ক্র্যামারের সূত্রানুসারে বলছে x এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ককে x ও y এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক দ্বারা ভাগ করলে x এর মান পাওয়া যাবে। আমি আবার বলি, x এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ককে x ও y এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক দ্বারা ভাগ করলে x এর মান পাওয়া যাবে। x হবে dx/d। তো এবার বলো, dx হচ্ছে -25 -5, x এর মান হচ্ছে 5। সবাই কি বুঝতে পারছো ভাইরা? এটাই হচ্ছে ক্র্যামারের সূত্র। আচ্ছা বলো তাহলে y কত হবে? গেস করো, y কত হবে? dy/d dy/d 10/-5, দ্যাট ইজ -2। জানতে চাচ্ছি নির্ণেয় সমাধান, তাহলে কি লিখবা? 5, -2। ওকে, সবাই কি মানে নির্ণায়ক পদ্ধতিতে x আর y এর দুই চলকের সমাধান সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি ভাইয়া। জি ভাইয়া। একদম সহজ। তো অ্যাকচুয়ালি তিন চলকের সাহায্যে এটাও অনেক সহজ। তোমরা একটু বইটা দেখো, বইয়ে দুই চলকের সমাধান আছে দুইটা, 1 আর 2, আর তিন চলকের সমাধান আছে 4টা ভাইরা, 3, 4, 5, 6। তাই তো সবাই? সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা শোনো, নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এই -2টা এই পাশে থাকতে হবে, মানে রাইট সাইড 0 হলে হবে না, মানে এটা 2 এই পাশে আর এটা 3 এই পাশে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো আমরা একটা দুই চলকের করছি, 35 এর 2 তোমরা খাতায় লিখে রাখো, 35 এর 1 তোমরা করবা বাসায়, আর তিন চলকের একটা আমি করে দিব, এই যে 6 নাম্বারটা 35 এর 6, বাকি তিনটা তোমরা করবা। তাহলে হোমওয়ার্ক হবে টোটাল 4টা। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া হোমওয়ার্কটা আরেকবার। 35 এর 1, 3, 4, 5, আমি 2 আর 6 করে দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট আমি 35 এর 6 করতেছি, যেটা কিনা তিন চলকের সমাধান। আজকে বাড়ির কাজ এতটুকুই থাকবে শুধু, হ্যাঁ আজকে বাড়ির কাজ থাকবে শুধু এতটুকু। ওকে, তো অঙ্ক হচ্ছে 2x + y - z ইকুয়াল টু, না দুঃখিত, 2x + y - 2z ইকুয়াল টু হচ্ছে 10, 3x + 2y + 2z ইকুয়াল টু 1, আর ফাইনালি হচ্ছে 5x + 4y + 3z ইকুয়াল টু 4। এটা আছে। আচ্ছা, ক্লাসে আমাকে কে কে বলতে পারবা x, y, z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক কত হবে? দেখি ক্লাসে আমাকে কয়জন বলতে পারো। 2, 3, 5, 2, 1, -2, 3, 2, Very good. 5, 4, 3, 1 - 2, 3, 3, 2, 2, 2, 5, 4, 3। 5, 4। আশা করি সবাই এটা বুঝছো। x, y মানে প্রথমে হচ্ছে x, y, z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। বলতো এই অঙ্কে আরো কয়টা নির্ণায়ক আমাকে বের করতে হবে? 3টা ভাইয়া, 3টা। আরো 3টা, dx, dy, dz। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আর আমি বলছিলাম তোমাদের যে 3/3 মাত্রার নির্ণায়ক, এইটা তুমি মানে একদম তোমার ছাত্রা মুখস্থ হয়ে যাবে, কারণ আমি করবো 4 বার, আর তুমি গিয়ে যখন বাসায় 3টা অঙ্ক আরো করবা না, মানে 35 এর 3, 4, 5, তখন তোমার 3, 4 আর 12 বার করে এইটা তোমার একেবারে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে। মানে আসলে এটা ভাঙানোর নিয়ম এটাই। তোমাদের আমি হোমওয়ার্ক দিলে তুমি যদি বাসায় প্রপারলি হোমওয়ার্ক করো, তোমার শিখা হয়ে যাবে, আমার কষ্ট করা লাগবে না। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আসো আমরা একটু নির্ণায়ক ভাঙায় শিখি।
মুছে দিচ্ছি। সবাই আমাকে বলো 2 এইটার চিহ্ন প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, এটা লেখার প্রয়োজন নাই, আমি তোমার বোঝার সুবিধার্থে, যেহেতু তুমি নতুন, মানে এটা মাত্র ভাঙাইতেছো, তুমি যখন ইউজ টু হয়ে যাবা তখন না তুমি লাইন স্কিপ করতে পারবা, কোনো সমস্যা নেই। তো +2 প্লাস লিখলাম না, এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে বলো তো ভাইয়া? 2 2 4 3 2 2 4 3, থ্যাংক ইউ। এরপরটা কি লিখবা এখানে একটু বলবা? -1 -1, এক্সেলেন্ট। এই বরাবর সারি আর কলাম বাদ দিলে তোমরা কি লিখবে? 3 2 5 3 থ্যাংক ইউ। আর লাস্টে কি +2 না -2? -2 হবে ভাইয়া, যদিও এটা প্লাস, প্লাস মাইনাসে তো মাইনাস হয়, তো মাইনাস লিখবা। তো এই বরাবর সারি আর কলাম বাদ দিলে 3 2 5 4 4। তো এবার এটা ভাঙাও, তো হবে 6 - 8, 9 - 10, 12 - 10। তো এটা হবে -2 -4 +1 -4, তাতে এটা ক্যালকুলেশন করে হচ্ছে -7। আশা করি নির্ণায়ক ভাঙানোটা সবাই বুঝছো। সবাই কি নির্ণায়ক ভাঙানোটা বুঝছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো আরো 3 বার আমি বুঝাবো, এরপরে আমি যেটা বের করব সেটা হলো x এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক, দ্যাট ইজ হচ্ছে dx। ভাইয়া আমাকে বলো dx কত হবে, ক্লাসে কয়জন পারবা? 10 1 -2 এটা বাদ, এইটার জায়গায় আসবে 10 1 4 সবাই কি বুঝছো? বাকি দুইটা সেম, 1 2 4 -2 2 3। তো আসো এটা বিস্তার করি, ভাঙাই। 10 বরাবর সারি আর কলাম বাদ দিলে হবে 2 2 4 3। তারপরে -1 বরাবর সারি কলাম বাদ দিলে হচ্ছে 1 2 4 3। আর লাস্ট, এটা একটু মুছে দিচ্ছি, এটা লাস্ট না আমার, -2 বরাবর সারি কলাম বাদ দিলে 1 2 4 4। তো এটা ক্যালকুলেশন করলে 6 - 8 -1 3 - 8 -2 4 - 8, তাহলে হচ্ছে -20 +5 +8, 13 থেকে 20 গেলে -7। তার মানে DO -7 হইছে, DX ও হইছে -7। এরপরে আসো DY, মানে Y এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক, সেটা হবে এইটা বাস্তব। এই জায়গায় চলে আসবে 10 1 4, আর বাকি দুই পাশে দুইটা ঠিক থাকবে, x আর z এর সহগ। 2 3 5 ঠিক আছে, 10 1 4 -2 2 3। সবাই কি dy টা বুঝছো? জি ভাইয়া। সবাই dy টা বুঝছো ভাইয়া? ভালো করে বুঝছো? আচ্ছা, আরেকটা কথা, তোমরা ক্লাসে সবাই কি আমাকে জিমেইল অ্যাড্রেস পাঠাইছো? যারা পুরনো স্টুডেন্ট, মানে গত 2 দিন ক্লাস করছো, তারা কি জিমেইল অ্যাড্রেসটা পাঠাইছো? আচ্ছা শোনো, আমি আজকের ক্লাসটা বলে দিছি আগেই। আচ্ছা, তোমরা যারা পাঠাও নাই তারা গ্রুপে আগে অ্যাড হয়েও, আমি আগেই বলছি, আমার আইডি মনে হয় পাইছো, আমি আবার একটু দেখাই তোমাদের। তোমরা ক্লাস শেষ হওয়ার পরে আমাকে এই মেসেঞ্জারে, আমার এটা ছবি, কারণ অনেক সময় কি এই নামে তো হাজারো অ্যাকাউন্ট আছে, তোমরা খুঁজে পাবা না, এই জন্য আমি এটা দেখাইলাম। এই মেসেঞ্জারে তোমরা আমাকে নক করবা যে আমি ব্যাচ 3 তে পড়ি, আমি অমুক, আমাকে গ্রুপ 3 তে ব্যাচ 3 তে অ্যাড করে নেন, তাহলে আমি মেসেঞ্জার গ্রুপটায় ব্যাচ 3 তে অ্যাড করে নিব। তো তাহলে তোমরা 1 নাম্বার 2 নাম্বার সাথে ভিডিও পেয়ে যাবা। সবাই কি বুঝছো? স্যার আমি ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজটা সেন্ড করছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তোমাকে অ্যাড করি নাই আমি? না না, আমাকে করেনি। আচ্ছা, আমি আজকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমি ওটা চেক করে নিব, সমস্যা নেই। ওকে, তো এটা তোমরা ভাঙাও। সবচেয়ে ভালো হয় কি, মানে মেসেঞ্জারেই করলে ভালো হয় কি, খুঁজতে সুবিধা হয়। তুমি যখন আমাকে নক করো, তখন আমি যখন সার্চ দেই তোমাকে, একটা দুইটা ওয়ার্ড টাইপ করলেই তোমার নামটা চলে আসে, তখন আমি ইজিলি অ্যাড করতে পারি। বুঝছো তুমি আমার কথা? মানে হোয়াটসঅ্যাপে দিলে আবার হয় কি, দেখে দেখে আমাকে ওইখান থেকে বের করতে হয়, অনেক সময় প্রোফাইল লক করা থাকে কিন্তু পাচ্ছিলাম না খুঁজে, এর জন্য। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, তোমাদের প্রোফাইল
প্রোফাইল লক করা থাকলে কিন্তু অ্যাড হয় না। সবাই কি বুঝছো আমার কথা? কিন্তু তুমি যদি আমার সাথে মেসেঞ্জারে কানেক্টেড হও, মানে তুমি আমাকে মেসেঞ্জারে একটা নক করলা, আমি যদি ওকে লিখি, তাহলে তোমার সাথে আমি মেসেঞ্জারে কানেক্টেড হয়ে গেলাম, তখন কিন্তু তুমি আমার গ্রুপে ইজিলি অ্যাড হইতে পারবে। এই কারণে তোমরা পারলে মেসেঞ্জার থেকেই নক করো। তুমি যে হোয়াটসঅ্যাপে পাঠাইছো না, তুমি ভাই একটা মেসেঞ্জারে আমাকে নক করো যে ভাইয়া আমার নামে মেসেঞ্জারে পাচ্ছি না, এটা খুঁজেছি অনেক কিন্তু পাচ্ছিলাম না, তাই হোয়াটসঅ্যাপে দিছি। আবু সুফিয়ান দিয়ে সার্চ করলেই পাওয়ার কথা। আমারটা তো পাবলিক করা, আমি তো পাবলিক করি নাই। কি জানি আমি পাচ্ছি না, এটা অন্য অ্যাকাউন্টে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ দেখবো না, সমস্যা নেই। ওকে, তো আমাকে বলো 2, এবার কি হবে? 1 2 4 3, এরপরে -10, 3 2 5 3, লাস্ট -2, 3 1 5 4, 2 3 -8 -10, 9 -10 -2, 8 -5। সো এটা হচ্ছে -10 + 10 -14। ও দুঃখিত, এটা ভুল করছি আমি, মনে হয় 12 - 5 হবে। হ্যাঁ, 7 × 14। তো 10 10 কাটা -40। এরা ডিওয়াইটা কি সবাই বুঝছো? ডিওয়াই পর্যন্ত নির্ণয় সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আর লাস্ট ফাইনালি বলো ডিজেড কি হবে? ডিজেড কি হবে? প্রথম দুইটা ঠিক থাকবে, 2 3 5, 1 2 4, আর লাস্টে জেড এর স্থলে মানে এটা যেটা, এটা পাল্টায়া এই জায়গায় চলে আসবে 10 1 4। তো এটা ভাঙানো দেখো, 2 2 1 4 4 -1 3 1 5 4, আর লাস্টে +10 3 2 5 4। বুঝছো সবাই? এটা আমি বোঝানোর চেষ্টা করলাম না, সবাই বুঝতেছো তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। 12 - 10, এটা হচ্ছে 8 - 7 + 20, তো এটা হলো 21। তো ভাইরা দেখো, আমরা 4টা নির্ণায়ক কষ্ট করে বের করে ফেলছি, এবং আমরা আশা করি 3/3 মাত্রার নির্ণায়ক বোঝা হয়ে গেছে আমাদের। তো এইবার আমরা ক্র্যামারের সূত্র অনুসারে যদি XYZ বের করতে চাই, ক্লাসে আমাকে কে বলতে পারবা ক্র্যামারের সূত্র অনুসারে x কত হবে? dx/d dx/d, এক্সেলেন্ট। dx/d মানে -7 / -7, দ্যাট ইজ 1। y কত বলো ভাইরা? y/d -14 by -7 হ্যাঁ, ভেরি গুড। dy/d মানে -14 / -7, দ্যাট ইজ 2। আচ্ছা, আমি উপরে করতেছি। dz, এবং z কত হবে? dz/3, তো 21 / -7, দ্যাট ইজ -3। নির্ণেয় সমাধান হবে xyz হবে 1 2 -3। সবাই কি নির্ণায়কের সাহায্যে সমাধান বুঝতে পারছো যারা? জি ভাইয়া। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, বলতো ভাইয়া c এর মান 0 হইলে কি হইতো? মানে নির্ণায়কে d এর মানটাই যদি 0 হইতো, তাহলে x y z এর মান কত হইতো? অসংজ্ঞায়িত। তাহলে খাতায় একটা নোট লিখে নাও। আরেকবার বললে ভালো হতো। x মানে হচ্ছে dx/d। d এর মানটা যদি 0 হইতো, তাহলে ভগ্নাংশের হরে 0 হয়ে যায়, তখন x এর মানটা কি অসংজ্ঞায়িত হয়ে যেত না? সামথিং ডিভাইডেড বাই 0। এজন্য খাতায় একটা ছোট্ট করে নোট লিখে রাখো, x y z সংজ্ঞায়িত হবে, x y z সংজ্ঞায়িত হবে যদি d not equal to 0 হয়। x y z সংজ্ঞায়িত হবে মানে মান থাকবে যদি d not equal to 0 হয়। তোমাদের আজকে বাড়ির কাজ দিচ্ছি না ভাইয়া? 35-এর 3 4 5। সবাই বুঝতেছো? 3 4 5 বাড়ির কাজ দিচ্ছি।
সবাই জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। এটার মধ্যে যে কোনো একটা, আমি নাম্বারটা বলবো না, একটা অঙ্ক করতে গিয়ে দেখবা ডি এর মান 0 আসছে, তাইলে বলো তো ভাইয়া এক্স ওয়াই জেড এর মান কত হবে? অসংজ্ঞায়িত। তুমি বলবা এই অঙ্কের কোনো সমাধান নেই, মানে এক্স ওয়াই জেড এর মান অসংজ্ঞায়িত, তাই এখানে কোনো সমাধান নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? সমাধানই নাই, তাহলে তুমি ডি এক্স ডিওয়াই ডিজেড এগুলি কষ্ট করে বাইর করো না। যদি ডি এর মান 0 হয় তাহলে তুমি আর কষ্ট করে এগুলো বেরই করবা না, মানে জাস্ট এটা দেখে দিবা, লিখে দেবো। বুঝছো তুমি আমার কথা? মানে সমাধান নেই, এখানেই মানে অঙ্ক শেষ। তো বলো প্রশ্ন আছে কোনো? এসডব্লিউ কি আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে, মানে গ্রুপে না পাঠায় আমাকে মানে ইনবক্স করো আর কি, বুঝছো? মানে ওইখানে তো আমিও থাকবো, তো আমাকে মানে সেন্ড মেসেজ করে আমাকে খালি পাঠাবা, গ্রুপে পাঠায় না। গ্রুপে পাঠাইলে হয় কি একজন আরেকজনেরটা দেখে ওই খাতাই আবার মানে আমারে পাঠাই দিবা, তখন আমি বুঝতে পারবো না যে হোমওয়ার্কটা তোমার হইলো কিনা। সবাই কি আমার কথা বুঝছো? দ্যাট ইজ ওয়াই তোমরা নিজেরা আমাকে আলাদা আলাদা ইনবক্স করবা। সবচেয়ে ভালো হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, মোবাইল মানে সেগুলো যদি তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও, মানে তাহলে আরেকটা প্ল্যাটফর্ম হলো মানে মানে খাতা বা ধরো যে পরীক্ষার এইচডব্লিউ বা খাতা, মানে পরীক্ষা বা এইচডব্লিউ দুইটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইলে সবচেয়ে ভালো। আর হোয়াটসঅ্যাপ যদি কেউ ইউজ নাই করো তাহলে তোমরা মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। সবাই কি আমার কথা বুঝছো ভেরা? ওকে, শোনো, আজকে তোমাদের পড়া আমি এখানেই শেষ করে দিব, কারণ ম্যাট্রিক্স মানে নির্ণায়কের ধর্ম এইটা আমি আজকে আর পড়াচ্ছি না, কারণ এটা পড়াইতে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো দ্যাট ইজ ওয়াই আমরা নতুন টপিকে গেলাম না, আগামীকালকে থেকে আমরা নির্ণায়কের ধর্ম পড়ব, ঠিক আছে? মানে ধর্মে আজকে আর গেলাম না, তোমাদের এইটাই বাড়ির কাজ। এবং আগামীকালকে অথবা আমি তোমাদের আজকে রাতেই ম্যাট্রিক্সের কোশ্চেনটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো তোমরা যেটা করতে পারবা সেটা হলো মঙ্গলবারের মধ্যে আমাকে পরীক্ষাটা দিয়ে খাতাটা জমা দিবা। সবাই বুঝছো ভাইয়া? মঙ্গলবার রাতের মধ্যে দিলেই হবে। ওকে, ঠিক আছে। আর যারা অ্যাড নাই, যারা আমার সাথে অ্যাড নাই, এই যে আমি মাত্র দেখলাম একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, যাই হোক আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং তোমাদের আমি গ্রুপে ঢুকাই দিব, সমস্যা নেই। ভাইয়া আপনার আইডিটা আরেকবার দেখান যাবে? হ্যাঁ শিওর, আমি আরেকবার একটু দেখাচ্ছি। বা ভাই আপনার আইডির লিংকটা দিলেও ভালো হয়। আচ্ছা হ্যাঁ, আমি আইডি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা করলে বেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি আইডি লিংকটা দিচ্ছি। ওকে, যারা নতুন আছো তাদের জন্য আমি আইডি লিংকটা দিয়ে দিচ্ছি। আমি এটা টাইপ করে দিচ্ছি। আচ্ছা, সবাই কি আইডির লিংকটা পাইছো? হ্যাঁ পাইছি। হ্যাঁ ঠিক আছে, তো এই আইডিতে এখানে ক্লিক করলেই তোমরা আমার প্রোফাইলটায় চলে যেতে পারবা, ঠিক আছে? তো সবাই অ্যাড হয়ে যাও এবং হোমওয়ার্ক গুলো করো আর পরীক্ষা দিয়ে ফেলো ম্যাট্রিক্সে। সবাই ভালো থাকো, আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া।